বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাবাড়ি প্রজাপুর, কেউ কেউ বলে প্রজাপুর, আমি সাইনবোর্ড দেখলাম প্রজাপুর। আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি হাবিব সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মা, বোনেরা এবং বাচ্চারা, এবং আমার এই পাশে উপস্থিত আমাদের মুরব্বিয়ান এবং ভাইয়েরা, সকলকে আসসালামু আলাইকুম। আমি অবশ্য হুজুরের মতো দুইবার সালাম নিতে বাধ্য করি না, ঠিক আছে? হুজুর সব ঘেমে গেছেন, কই উনি? যাই হোক, আছেন কেমন সবাই? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি আসলে রাজনীতিতে নতুন, এই জন্য আমাকে অনেকে দেখেন নাই, ঠিক না? আমার সফর সঙ্গী বাদে বা আমাদের এলাকা থেকে দু একজন এখানে এসেছেন, তারা বাদে অধিকাংশই হয়তো আজকে আমাকে প্রথম দেখতেছেন। রাস্তাঘাটে আমার ছবিটা দেখলেও দেখতে পারেন। ছবি আর বাস্তব কিন্তু এক হয় না, ঠিক না? ছবিটা তো কম্পিউটারে সুন্দর করে বানায়, বাস্তবতায় এইটাই আমি যা দেখতেছেন। আর এখন যেটা বলবো এবং যেটা আমি করতে চাই, সেটার জন্যই আসলে আমার রাজনীতিতে আসা। আমার এই রাজনীতিতে আসা অনেকেরই কি কারণে যেন পছন্দ হয় না। এখন আমরা আসছি কেন? ধানের শীষ নিয়ে নির্বাচন করার উদ্দেশ্যে, ঠিক কিনা? যেমন কেন আসলাম এইটা আমার আসলে ওইভাবে জিজ্ঞেস করে না। আমাকে ফেসবুকে বিভিন্ন জায়গায় নানান বিদ্রুপ সহকারে বলে যে আপনি কবে থেকে আসছেন, কবে থেকে আসছেন, আগে তো দেখি নাই। কথা সত্য, কবে থেকে রাজনীতিতে আসছি এইটা বলতে পারেন, কিন্তু কবে থেকে আসছি এই হিসাব তো আমার রাখা লাগে না, আমার রাখা লাগে না, আপনাদের রাখা লাগে হিসাব। আপনারা বারবার হিসাব দেন অক্টোবর 2001 সাল থেকে অক্টোবর 2025, তাহলে কত বছর, কত মাস, কত দিন হইল, এই হিসাব আপনারা রাখতে হয় আপনাদের, এবং বারবার মানুষকে বলতে হয়, বুঝাইতে হয়। কেন করতে হয় এটা? কারণ আপনারা আসছেন, আপনারা আসছেন, বারবার বোঝানোর চেষ্টা করেন যে আপনিও লোকাল মানুষ, আসছেন, এতে আমার কোনো সমস্যা নাই। কারণ বাংলাদেশের আইনে এইটা কোনো অপরাধ না, ঠিক কিনা? এক এলাকার লোক আরেক এলাকায় গিয়ে নির্বাচন করতেই পারে, পারে না? কিন্তু তাদের হলে একটা সমস্যা, তাদের খালি হিসাব দিতে হয়, বুঝাইতে হয় যে আমিও দেশি। এই যে দেখেন 2001 সাল থেকে আছে, আমার হিসাব রাখতে হয় না, কারণ আমার জন্মটাই তো এখানে, আমার জন্ম এখানে, আমার হিসাব রাখতে হয় না। আমার হিসাব শেষ হবে সেই দিন, যেই দিন আমার আল্লাহ পাক কপালে মৃত্যু লেখা রাখছে, ঠিক না? কারণ মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই যে আমাকে বলবেন কবে আসছেন, কেন আসছেন, এই প্রশ্নগুলা করার কোনো অধিকার আপনাদের নাই। কারণ মৃত্যুর পরেও আমার কবরটা কোথায় হবে বলেন? আমার বাবার কবর কোথায়? আমার মার কবর কোথায়? আমার দাদা দাদি 14 গোষ্ঠীর কবর কোথায়? তাহলে আমাকে অযথা এই প্রশ্নটা করলে আমি আসলে বিব্রত হই। এরপরে দেখি ফেসবুকে হোক, সামনাসামনি হোক, এই প্রশ্নটা আস্তে করে আমার কানে তারা ঢুকায় দেয় যে কবে থেকে আসছে। তা আমি হিসাব রাখি না কবে থেকে আসছে, আমার হিসাব রাখার প্রয়োজন নাই। আপনি যদি 24 বছর ধরে আসতে পারেন, 24 বছর আগে
আর আমার জন্ম হয়েছে 55 বছর আগে। হিসাবটা বুঝা নেন, 55 বছর বেশি না 24 বছর বেশি? বারবার এই প্রশ্নটা করে দয়া করে আমাকে বিব্রত করবেন না। এখন বরং করতে পারে প্রশ্নটা যে আপনি কেন আসছেন। আমি আসছি কারণ আমি এই জায়গার ফলাফলটা দেখতেছি। ধানের শেষ 81 সালের পরে এইখান থেকে কখনোই পাস করতে পারে না, নাকি পারছে? পারে না। আর আমি দেখতেছি বারবার দল মনোনয়ন দেওয়ার পরেও আপনি ভোটের ব্যবধান কমাইতে পারতেছেন না। 91 সালে যে ভোট হয়েছিল মধুপুর ধনবাড়িতে, ভোটের ফলাফলের পার্থক্য ছিল মাত্র 1945 ভোট। তার মানে সীমাটা ধরাছোঁয়ার মধ্যে ছিল, ঠিক কিনা? 96 সালে আরো বড় নেতাকে মধুপুর আনা হইলো বাইরে থেকে, কিন্তু সব মানে মধুপুর কারণ আমরা বিশ্বাস করি না, খালি বাইরে থেকে নিয়ে আসলাম। এই 2000 ভোটের ব্যবধান ছিল, সেইটা বের হইল 7000, ঠিক কিনা? ইলেকশন রেজাল্টটা দেওয়া আছে ওয়েবসাইটে নির্বাচন কমিশনের, দেখে নিয়েন আমার কথা সত্যতা কতটুকু। এরপরে 2001 সাল আবার আমরা নিয়ে আসলাম, এইবার উপজেলা চেঞ্জ করলাম, এইবার আমরা উত্তর বাদ দিয়ে দক্ষিণ পশ্চিম থেকে নিয়ে আসলাম। এইবার ফলাফলের পার্থক্য হইল 44,000। এখন কি সীমাটা ধরাছোঁয়ার বাইরে চলে গেল না? অনেকটাই গেল কিনা বলেন? এরপরে 2008 বুঝলাম 2001-এ আরেকজন বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল, এই জন্য কম পাইছেন, বুঝে নিলাম, মানলাম। 44,000 ভোটের ব্যবধান 2008 সালে। তাহলে কিভাবে সেই ব্যবধানটা বের হলো 73,000? তাহলে কেন আসলাম এই কোশ্চেনটা একটু নিজেদেরকে কইরা দেখেন। এরপরেও আসলাম না, এরপরেও আমি আসলাম না, এরপরেও আসলাম না। মানুষকে সেবা করতে হলে খালি এমপি হইতে হবে এমন কোনো কথা নাই, ঠিক না? এরপরেও আসলাম না আসলে, বাট মানুষই দাবি করলো যে না, আপনার মতো লোক আসলে পরিবর্তন আসতে পারে। আমি বললাম আমার কি প্রয়োজন আছে কিনা ওখানে? আমি ঢাকায় ছিলাম, ব্যবসা করতেছিলাম, ভালোই চলতেছিলাম, টুকটাক মানুষকে সাহায্য সহযোগিতা করতেছিলাম। কিন্তু যখন এটা করতে নিলাম, যখন মানুষের সাথে আরো বেশি করে মিশলাম, তখন দেখলাম যে আগামী 5টা বছরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের যারা বয়স 50 ক্রস 40 ক্রস, তাদের জন্য হয়তোবা কোনো ব্যাপার না, আমাদের জীবন প্রায় চলেই গেছে, ঠিক না? ঠিক কিনা? কিন্তু যাদের বয়স, যারা এসএসসিতে পড়ে, যারা ইন্টারে পড়ে, যারা অনার্স মাস্টার্সে পড়ে, এই বয়সে ছিল 30 বছরের নিচে তাদের বয়স, তাদের জন্য এই 5টা বছরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই 5টা বছরই নির্ধারণ হয়ে যাবে তারা বাকি জীবনটা কিভাবে কাটাবে। আমি নিজেই গবেষণা করে বুঝলাম যে আসলে এদেরকে নিয়ে কেউ খুব একটা চিন্তা করতেছেন না, কেউ চিন্তা করতেছেন না। আমি দেশ বিদেশ ঘুরে বাকি জীবন কাটা নিতে পারতাম, কিন্তু হয় কি, মানুষের সাথে যখন মিশবেন, মানুষের সাথে যখন কথা বলবেন, মানুষের সমস্যাগুলো যখন বুঝবেন, আপনি যদি ভালো মানুষ হন, আপনার একটু ইচ্ছা হবে যে আমি কি পারবো একে একটু হেল্প করতে, আমি কি একটু তার পাশে দাঁড়াতে পারবো। এই ইচ্ছাটা ভালো মানুষদের অবশ্যই আসবে না? আর মানুষ মাত্রেই প্রত্যেকটা মানুষের মধ্যে মনুষ্যত্ব এবং পশুত্ব, এই দুটো জিনিস আছে কিনা? আছে না? আমরা অনেক ভালো মানুষ,
দিনের বেলা বাইরে বিভিন্ন জায়গায় ধরা খেয়ে আসে, বাসায় আইসা ভালো মানুষ কিন্তু আসলে মেজাজটা গরম, বাসায় আসলাম তরকারিতে লবণটা একটু বেশি হয়ে গেছে, হয় না? আইসা ওই যে অবলা জানোয়ার বাসায় একটা আছে, বুঝলেন নাই? সারা তো বাইরে তো আসলে মর্দামে দেখাতে পারেন নাই, এখন বাসার ভিতরে আইসা ওই যে অবলা জানোয়ার লবণ কেন কম হইল? 365 দিনে 3 বার করে রান্নতেছে, মানে বছরে 1000 বার রান্না করতেছে, একটা বার দুইটা বার লবণটা কম হইতেই পারে, বেশি হইতেই পারে, ঝালটা একটু কম বেশি হইতে পারে, নাকি? হইতে তো পারে, কারণ আমরা কিন্তু তখন ওই যে পশুত্বটা বের হয়ে যায়, বের হয়ে পশুর মতো আচরণটা কইরা ফেলি। অনেকে পরে ভুল বুঝতে পারে, মাপ চাপ চায় নেই, অনেকে ভুলটা বুঝতে পারে না যে মাপ চাইলে তো আমার দাপটটা রইল না, বুঝলেন নাই? এই জিনিসটাই হলো যে আবার ওই লোকটাই দেখবেন পরের দিন হয়তো অনেক একটা ভালো মানুষ। তার মানে একই লোকের ভিতরে মনুষ্যত্ব এবং পশুত্ব দুইটাই থাকে, ঠিক না? আমরা মানুষ বিবেক সম্পন্ন, আমরা যতটা পারি পশুত্বটাকে দাবায় রেখে ঢেকে রেখে মনুষ্যত্বটাকে বের করে নিয়ে আসতে হবে। আমি সেই বিষয়টা নিয়ে আমার মনে হইল যে আমিও চেষ্টা করে দেখি। এই যে আমার বড় ভাই উনি রাজনীতি করেন মধুপুরে বহুদিন ধরে, আরো যারা এখনো স্বপন ভাইয়ের সাথে আছে এনারও আমার বাসায় গেছিল, গিয়ে বললো যে মামা একটু চেষ্টা করে দেখেন। এই চেষ্টা করার জন্য আসলাম, যত দিন ধরে চেষ্টা করতেছি তত দেখতেছি এইখান থেকে আসলে ফিরার কোনো পথ নাই, এটা ওয়ান ওয়ে রাস্তা, মানে আসছি তো আসছি, এখন ফিরার কোনো পথ নাই। কেন পথ নাই? এখন আমি ফিরে গেলে অনেক আরামে বাকি জীবনটা কাটাতে পারবো। আমার বউ বাচ্চা মাঝে মাঝে আমার উপর রাগ করে যে বাবা আমাকে তো এখন সময় দাও না, এখন তো সব তুমি আছো তোমার গ্রাম নিয়ে ফিরে আসো, বলে আমাকে। কিন্তু ওদেরকেও যখন বুঝাই, এই ভিডিওগুলো দেখাই, এই যে মা বোনরা রাত বেরাত জেগে বাচ্চা বাচ্চা নিয়ে আমার বক্তব্যগুলো শোনে, এগুলো যখন দেখে, সমস্যাগুলো যখন বুঝে, একটা রুগীর যখন চিকিৎসার দায়িত্ব নেই, যখন এটা বুঝাই তবে এই মেয়েটার আর কোনো পথ নাই। এই মাত্র কদিন আগে নরকোনা গ্রাম শুনছে, চিনেন না সবাই? মধুপুর থেকে একটু ঘাটালের দিকে গেলেই হাতের বাম পাশে আমরা বলি নরকোনা, ওইখানে একটা মেয়ে নাম হলো আখি। ওই যে প্রায় প্রত্যেক শুক্রবার আমাদের বাসায় অনেক মা বোনরা আসেন, অনেক অসহায় ভাইয়েরা আসেন না? আসেন, আসার পরে নানান ধরনের সাহায্য সহযোগিতা চান, হয়তো যা চান তার 10 ভাগের 1 ভাগ আসলে করতে পারি না। আমি একটু হেল্প করি, ধরেন 10 ভাগ হেল্প করি, আর 90 ভাগ মাপ চাই নাই যে আমি আর আসলে পারতেছি না। আর আপনাদের যে মূল সমস্যা সেইটা সমাধানের চেষ্টা করি। ওই যে বললাম নরকোনার মেয়েটা 15 বছর বয়স, ক্লাস 8-এ পড়ে, এ থেকে দুলতেছে, মানে দাঁড়াইতে পারতেছে না, দুলতেছে, তার পাশে তার বাবাও আছে। আমি আরেকটা বৃদ্ধ লোকের সাথে কথা বলতেছি, ওনার বয়স 75, ওনার হার্টের সমস্যা, উনি আমার কাছে আসছে যে ওনার হার্টের একটা অপারেশন করতে হবে। আসলে মানুষ তো আমরা, ঠিক না? 75 হইলে তো কেউ মরতে চায় না, 100 হইলে তো কেউ মরতে চায় না, ঠিক না? তো উনি আসছেন যে নিজের সামর্থ্য নাই, যদি আপনি একটু আমার হার্টের অপারেশনটা করে দিতে হেল্প করতেন। এই লক্ষ্যে আসছি, কথা বলতেছি, এখনো চূড়ান্ত হ্যাঁ না কিছুই বলি নাই। তখন থেকে ওই মেয়েটা একটু দূরে এরকম দুলতেছে, দাঁড়াইতে পারতেছে না। আমি ডাকলাম, এদিকে আসো, পাশে চেয়ার দিলাম, তার বাবাকে ডাকলাম, বসাইলাম, যে কি সমস্যা তোমার, তুমি কি করো? দেখি হাঁপাইতে হাঁপাইতে বলতেছে না, বলতে পারতেছে না যে ক্লাস 8-এ পড়ি, আমার ব্লাড ক্যান্সার। আমি রিপোর্টটা দেখলাম, লেখা আছে লিউকেমিয়া। কেন আসছো? একটা টেস্ট করতে হবে ময়মনসিংহ সরকারি হসপিটালে। ওই টেস্টের দাম হইলো 20,000 টাকা। আমি গরিব দেখে আমাদেরকে বলছে 16,500 টাকা লাগবে, আমার কাছে টাকা আছে 1,500।
ক্যান্সার জিনিসটা কি মনে হয় মেয়েটা জানেও না, বোঝেও না। ক্যান্সার মানে কি ওই টেস্ট করলে কি ভালো হবে? টেস্ট করলে ভালো হবে? লাগবে তার পূর্ণ চিকিৎসা। বোঝে তো না, ওই টেস্টটা বোধহয় করলে বোধহয় হয়ে যাবে। তার কি করবো? আমি তখন ওই লোকটাকে বললাম, ওই বৃদ্ধ লোকটা ৭৫ বছর যার বয়স, যে আঙ্কেল আমি আপনার চিকিৎসার দায়িত্বটা নিতে পারলাম না, কিন্তু আমি এই মেয়েটার চিকিৎসার দায়িত্বটা নিলাম। উনি খুব মন খারাপ করলো আমার উপর, খুব মন খারাপ করলো। তখন আমি তাকে বুঝাইলাম যে আপনার বয়স ৭৫, ওর বয়স ১৫। আপনি ওর থেকে ৬০টা বছর দুনিয়ার আলো বাতাস খাইছেন, ঝগড়াঝাটি করছেন, মারামারি করছেন, ওই লবণটা কম হলে ভোরও মারছেন, ঠিক না? আবার বড় শাড়ি চুড়ি কিনে দিচ্ছেন, বিয়ে করছেন, বাচ্চা হয়েছে, নাতিপুতি হয়েছে। আপনি জীবনটা অনেকটাই পার করে আসছেন। বাংলাদেশের মানুষের এভারেজ ৭২ বছর, আপনি হ্যার থেকেও ৩ বছর বেশি পাচ্ছেন, মাশাআল্লাহ। আর এরপরে আপনার যে রোগ, এইটা যদি চিকিৎসা করে যা হয়, হার্টে যে খোলা হয়, অপারেশন করা হয়, আল্লাহ ভালো জানেন। বাট আমি বললাম, ভাই আঙ্কেল আপনার সম্ভাবনা 50-50, আপনি বাঁচতেও পারেন, মরতেও পারেন। এই জন্যে আপনার জীবন থেকে মাত্র 15টা বছর দুনিয়াতে কেবল আসছে, কিছুই দেখে নাই, জীবনটা বোঝেই না সে, ঠিক না? বোঝেই না জীবনটা। এখনই যদি ও মারা যায় আমাদের চোখের সামনে, আমার মনে হয় ও যে আসছে না আমার সামনে, এটা আমাদের সমাজের ইমানের পরীক্ষাটা হয়তো আল্লাহ নিতেছে, ঠিক না? কেন আমার সামনে চলে আসছে। আজকে যদি আমার মেয়ের অসুখটা হইতো আমি কি করতাম? আমি তো জমা জমি সব বিক্রি করে দিতাম, ঠিক কিনা? আমি তার দায়িত্বটা নিলাম, আমি সবগুলো পারবো না। এখন বলেন আপনি কি করবেন? আজকে যদি এই রোগটা আপনার না হয়ে আপনার নাতির হইতো, আপনি গাছ চিকিৎসা করাতেন। এই বৃদ্ধ লোকটার চোখে তখন পানি চলে আসছে। উনি আমাকে বলে বসলো যে বাবা আমার চিকিৎসা লাগবে না, আপনি ওর চিকিৎসাটাই করেন। বুঝলেন নাই? সেই মেয়েকে আমি ঢাকায় নিয়ে গেছি। প্রথমে ময়মনসিংহে নিলাম, ওই টেস্ট করলাম, টেস্টে আসলো যে হ্যাঁ ওর ব্লাড ক্যান্সারই হয়েছে। এখন তাকে ঢাকায় ক্যান্সার হসপিটালে আমরা ভর্তি করেছি। এই গল্পগুলো যখন আমার মেয়েদেরকে বলি, তখন আবার ওরা আমাকে উৎসাহ দেয়, আমাকে অনুমতি দেয়, ঠিক আছে বাবা আমরা একা একাই ঢাকায় গেবো, তুমি ওখানে যাও। কথাটা বুঝতে পারছেন? আমি বললাম তোমরা অসহায় না, আমার একটা ফোনে তোমরা ঢাকায় বাড়ি গাড়ি সব পাবা, কিন্তু এরা একবার অসহায়। এদের বাবা থাইকাও নাই, কারণ এদের টাকা পয়সা নাই, খুবই সমস্যায়। এই মেয়েটা কি হবে বলো? এইভাবে আমি আসলে আমার ফ্যামিলির থেকেও ভীষণ ভাবে অনুপ্রেরণা পাই। এখন আসলে এই জন্যই বলি, আমি আর আসলে এই পথ থেকে ফিরতে পারতেছি না। আমি এটা আসলেই একমুখী সড়ক, আসছি তো আসছি, আমার আসলে ফেরার উপায় নাই। নাহলে এই মানুষগুলো আসলে কোথায় যাবে? আমি জানি এক সময় আমি থাকবো না, বাট আমি যেটা চাই, যে জন্য এগুলা করতেছি, যে আমারে দেখা আরো 10টা মানুষ, আরো 20টা মানুষ যাদের সামর্থ্য আছে, বা যে ইয়াং যারা দেখতেছে, ওরা তো এক সময় সামর্থ্যবান হবে, ঠিক কিনা? আমাদের সন্তানরাও যেন এই জিনিসগুলা করে, এই জিনিসগুলা মানুষের প্রতি মানুষের যে একটা সহমর্মিতা, এইটা যেন করে। আমার কর্মীরা আগে খালি গরুর মাংসটা ভাত চাইতো, আমি ওদেরকে বলছি যে তোমাদেরকে এখন প্রয়োজন আমি ডাল ভাত খাওয়াবো না, আমি বলছিলাম মুরগি খাওয়াবো অথবা কি খাওয়াবো, ডিমটা খাওয়াবো। ওরা বলছে যে প্রয়োজন আমাদেরকে ডাল ভাত খাওয়ান বা না খাওয়ান, তবু আপনি এই কাজগুলা করতে থাকেন। এই জন্যই আমি এত অনুপ্রেরণা পাই। তাহলে এই যে ইয়াং পোলাপান গুলো আমার সাথে যারা আসছে, একটাও চাঁদাবাজির সাথে জড়িত নয়। তাহলে এই মানুষগুলা, এরাও তো বিএনপির লোক, ঠিক কিনা? তাহলে এই মানুষগুলা যদি আজকে অন্য দলে থাকতো, দেখে দেখে নিজেরাও 2-1টা করতো না, আসলে 2-1টা মানুষের উপরে অত্যাচার করতো, ঠিক কিনা? অন্যায় করতো, ঠিক কিনা? তাহলে সেই পথ থেকে
ওই যে বললাম সবার মধ্যেই মনুষ্যত্ব এবং পশুত্ব আছে, আমি ওদের মধ্যে পশুত্বটা জাগ্রত করতে পারছি। এইটাই আমার রাজনীতি। আসলে যেটুকু পারি, যতটুকু পারি, আপনাদের অবস্থানের একটু যদি পরিবর্তন করতে পারি। এই যে ঘরে কথা বললো, এই যে চিকিৎসা কথা বললাম বা করতেছি, একটু সহযোগিতা হচ্ছে না মানুষের? হচ্ছে কিনা বলেন? হচ্ছে তো। তাহলে সেই জন্যই আসলে আমার রাজনীতিতে আসা। আর এই জন্যেই ওনারা আমাকে খুব চায় না। ওনারা আসলে চায় না যে আমরা রাজনীতিতে থাকি। নানান ধরনের গুজব ছড়ায়, নানান চেষ্টা করে। কিন্তু আমিও একটা কথা বলি, মনুষ্যত্ব যখন জেগে ওঠে, পশুত্ব কখনোই, পশু কখনো মানবতার উপরে যেতে পারে না। দানব কখনোই মানবের উপরে যেতে পারে না। এই কথাটা আমি বারবার বলি, এইখানেও বলে গেলাম। এই জন্যে আমার রাজনীতিতে আসা। আর কি করতে চাই আমি চাই আজকে আমার কাছে যখন সাহায্যের জন্য যায়, এই যে বললাম 10 ভাগকে পারি 90 ভাগের কাছে মাপ চাই, ক্ষমা চাইতে হয় আমাকে। তা আমি কি চাই, ওই 90 ভাগের যেন নিজের ফ্যামিলিতে আয় রোজগারের ব্যবস্থা হয়। কারো যদি ফ্যামিলিতে আয় রোজগারের ব্যবস্থা হয়, তাহলে ও কি আর আমার কাছে হাত পাততে আসবে? আমার কাছে কেন? আমি চাই কেউ যেন কারো কাছে হাত পাততে না যায়। কারণ একজন মানুষ নিতান্ত অসহায় না হইলে আরেকজন মানুষের কাছে হাত পাতে না, ঠিক কিনা? হাত মানুষ কখন পাতে? নিতান্ত অসহায় হয়ে গেলে। এই অসহায় অবস্থায় কেন স্বাধীনতার 54 বছর পরে আমরা এখনো, আমি বলবো আমরাই আপনাদেরকে এইভাবে ফেলে রাখছি? কথা অনেক বলি, কাজ কতটুকু করি, হিসাব বানানোর সময় আসছে না। এই জন্যই আমি বলি যে আগামী 5টা বছর মনে হয় কিছুই না, অনেকে অনেক কথাই বলেন, এই 5টা বছরও অনেক 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 গুরুত্বপূর্ণ। কারণ এইখান থেকেই তৈরি হবে আগামী বাংলাদেশটা কি এরকমই থাকবে যে একটা অসুবিধায় পড়লেই, একটা অসুখ হইলেই শেষ বাড়িটা, শেষ চাষের জমিটা, 1 বিঘা যেটা আছে ওইটাও বিক্রি করে ফেলতে হয়, ঠিক না? ওই জমিটা যখন বিক্রি করতে যান, আপনার শেষ সম্পদটা যখন বিক্রি করতে যান, সব সময় এইটার মূল্য পান অর্ধেক। কারণ বিপদের সময় যখন একটা জিনিস বেচতে যাবেন, ওইটার দাম যে থেকে 10 লক্ষ, ওই যার কাছে টাকা আছে ওইখানে ব্যবসা খোঁজে, ওইখানে সে ব্যবসা খোঁজে, সে ওইটার দাম বলবে 5 লক্ষ। আপনি বাধ্য হবেন, কারণ আপনার তো সময় নাই, দ্রুত লাগবে। আপনার মেয়েটার ক্যান্সার, আপনার মেয়েটার বিয়ে আটকে আছে, আপনার মেয়েটা একটা ভালো জায়গায় চান্স পাইছে, তাকে ভর্তি করাইতে হবে। নিরুপায় আপনি। এই নিরুপায় অবস্থা থেকে আমি, আমার মতো যারা একটু দয়াবান, একটু দানশীল, দান করে, এরা কয়জনকে কয়দিন হেল্প করে বলবে? কয়দিন করবে? আমার কাছে যারা বললাম না, আমি যে সাহায্য করি আপনার 1 দিন 2 দিন চলবে, আর বাকি 363 দিন কিভাবে চলবে? এই 363 দিন যেভাবে চলবে সেইটা হলো আপনাদের ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করা। কারণ আপনার সব থেকে আপন আপনার সন্তান, আপনার সব থেকে আপন আপনার স্বামী, আপনার ভাই, আপনারও সব থেকে আপন আপনার সন্তানের পরে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ভাই, এরা তো আপন, ঠিক কিনা? এই মানুষগুলা তো এখন নিজেরাই নিজেদের সংসার চালাইতে পারে না, এই মানুষগুলা তো এখন নিজেরাই চলতে পারে না, আপনাকে সহায়তা করবে কেমনে? তাহলে তাদের আয়টা বাড়াইতে হবে না? তাদের আয়টা বাড়াইতে হলে কি করতে হবে? সেইটা হলো আমার মূল বক্তব্য। জ্বালাময় বক্তব্য বহু দেওয়া যায়, মূল বক্তব্য হলো এইটা যে আপনার বিপদে আপনার সন্তান আপনার পাশে দাঁড়াবে।
আপনার বিপদে আপনার বাবা আপনার পাশে দাঁড়াবে, আপনার ওয়াইফ আপনার পাশে দাঁড়াবে। সেই জিনিসটা আমরা করতে চাই। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হইল খাস বাংলায় যদি বলি কারিগরি শিক্ষা। কিন্তু এটা বললে অনেকে বোঝে না যে কারিগরি শিক্ষায় কেমনে আমাদের এই সমস্যার সমাধান হবে। সেই জিনিসটা এখন বুঝাবো আপনাদের। সময় আছে তো? ধৈর্য আছে বোনেরা? অনেকক্ষণ ধরে বসে আছেন, ধৈর্য আছে? আচ্ছা, কিন্তু চিকিৎসার জন্য আপনি আমার পাশে দাঁড়িয়েছিলেন, এটাই আমি গর্ব করে বলতে পারি। দুনিয়াতে আমার মা বাবার পরে এবং মৌলানা সাহেবের মতো আমারও পানি খেতে হবে, করতে হবে। আপনার আমার সন্তানের এই যে গতবারের এসএসসি রেজাল্টটা দেখেন, এসএসসি রেজাল্ট দেখেন, এইচএসসি রেজাল্ট দেখেন, মানে মেট্রিক আর ইন্টারের ফলাফলটা দেখেন। অর্ধেক তো ফেলি, ঠিক না? অর্ধেক ফেলি। আর জিপিএ 5 কয়টা পাইছে? এইখানে যারা উপস্থিত আছেন তারা নিজেরা বা তাদের সন্তান বা ভাই বোন কয়জন এইবার এসএসসিতে বা এইচএসসিতে জিপিএ 5 পাইছে? একটু হাতটা উঠাবেন দয়া করে। দেখেন, তাকান, দেখেন কয়জন দেখি। 1 2 3 4, তাও অন্য জায়গা থেকে বেশি। এখানে তাহলে 4 থেকে 5 জন পরীক্ষা দিছে। কয়জন? পার্সেন্টেজটা কত? জিপিএ 5 যারা পাইছে মাশাআল্লাহ, তাদের নিয়ে আমার কোনো প্ল্যানের প্রয়োজন নাই। ওরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ যেমনি করে হোক, টিউশনে করা হইলেও তারা দাঁড়ায় যাবেই, ঠিক কিনা? বাকি 90 ভাগের কি খবর? বাকি যে 90 ভাগ, এরাই তো বাকি জীবনটা এখন থেকে যদি শুরু করানো হয়, এই 5টা বছর যদি অবহেলা করি, এদের বাকি জীবনটাই ওই যে সেই অটো চালকের জীবন হয়ে যাবে, অথবা মধ্যপ্রাচ্যে যাবে কষ্ট করে। কারণ বউ বাচ্চাকে তো পালতে হবে, বাবা মাকে তো পালতে হবে, ঠিক কিনা? গিয়ে কষ্ট করবে, কোনো প্রশিক্ষণ নাই, ভাষাটাও পারে না, গিয়া ওই যে মধ্যপ্রাচ্যে গিয়ে কি করে ওরা ধোয়া পাকলার কাজ করে। বেতন পাই কত? 50,000 সর্বোচ্চ। খরচ নিজের লাগে 30,000, গ্রামে পাঠায় মাসে 20,000। এই না পারে বউ বলতে, না পারে বাবা মাকে বলতে, ঝামেলায় পড়ে যায় না? সেই ছেলেটাকে যদি আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে বাবুর্চি বানায় দেই, 5 স্টার রেস্টুরেন্টের মানের যদি শেফ বানাই দেওয়া হয়, শেফের ট্রেনিংটা দেওয়া হয়, সাথে আরবি ভাষাটা শিখাই দেওয়া হয়, ওই ছেলেটাই ওই আরবের দেশে যাবে, গিয়া 5 স্টার হোটেলে, ওই হোটেলে চাকরি করবে। এখন সে কি চাকরি করবে? শেফের চাকরি করবে, ঠিক না? এখন তার বেতন কত হবে বলেন? এখন তার বেতন হবে 1.5 থেকে 2 লক্ষ টাকা। তাহলে ও যদি 50,000 নিজে খরচ করে, এরপরেও মাসে মাসে গ্রামে পাঠাইতে পারবে 1 লক্ষ টাকা। তাহলে 5 গুণ আপনার আয়টা বাড়লো, ঠিক কিনা? এই জিনিসটা খালি শেফ না, হাজার হাজার এই রকমের কারিগরি প্রশিক্ষণ আছে। ওই যে এখন যে বিভিন্ন স্কুলের পাশাপাশি কারিগরি, আমি কিন্তু ওই কারিগরি বুঝাইতেছি না। ওইখানে খালি থিওরিটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল কিছু নাই। আমি সেই কারিগরি বোঝাচ্ছি যেই কারিগরিটা চায়নারা করতেছে, ভিয়েতনামরা করতেছে, পুরা ইউরোপে করতেছে। ওরা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, সবাই অনার্স মাস্টার্স করে না। কেমনে করবে? আপনি তো ডাক্তারিতে পরীক্ষা দিতে পারবেন না, আপনার তো সন্তানের জিপি হলো 2, 2.5, 2.5, 3, তাহলে ওদের কি লাগবে? ওদের লাগবে ওই কারিগরি প্রশিক্ষণ যেখানে হাতে কলমে শেখানো হবে জিনিসগুলো। ওইখান থেকে যখন সে বের হবে, ও রিয়েলি একজন শেফ হয়ে বের হবে। ওইখান থেকে একজন প্রশিক্ষিত নার্স হয়ে বের হবে। ওইখান থেকে সে একজন প্রশিক্ষিত গাড়ির মেকানিক হয়ে বের হবে। একজন গাড়ি
কেমনে পার্টস গুলা বানায় সেগুলা শিখে বের হবে। সেই ধরনের কারিগরি শিক্ষা আমরা চাই। সেই ধরনের কারিগরি শিক্ষার সারা বিশ্বে চাহিদা। একটা ভালো নার্স যে ওই দেশের ভাষাটাও শিখবে, ওর বেতন কত কোনো আইডিয়া আছে? ওর বেতন 4 থেকে 5 লক্ষ টাকা। আমার সন্তানরা যদি ওইখানে গিয়ে ধোয়া পেকলার কাজ করতে পারে, ওইখানে গিয়ে মেথনের কাজ করতে পারে, তাহলে ওরা যদি একটু প্রশিক্ষণ পেলে আর ভাষাটা শিখতে পারলে, ওরা যদি 4 থেকে 5 লক্ষ টাকা বেতন পায়, এই টাকাটা কি বাংলাদেশে গরিব মা বোনদের কাছে, গরিব বাবা মার কাছে আসবে না? সেইটা কি আমাদের এখন থেকেই করতে হবে না আরো 5 বছর অপেক্ষা করে তারপরে করবো? বলেন, এখন থেকে করতে হবে না? তাহলে কেন এই 5টা বছর ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? 15টা বছর ভোট দিতে পারেন নাই, 15টা বছর যে ভোটটা দিতে পারেন নাই, এইবার সেই ভোটটা দিবেন। আবারও যদি সেই একই খালি আশ্বাসের উপরে, মিথ্যা আশ্বাসের উপর ভিত্তি করে আমরা যদি চলতে থাকি, তাহলে আবার ওই 5 বছর পরে কেন 25 বছর পরেও এই বাচ্চা যখন বিয়ে করে এদের যখন বাচ্চা হবে, ওরাও এইভাবে বসে থাকবে যে অবস্থার তো পরিবর্তন হয় নাই। ওই ক্যান্সার হইলে নো অ্যান্সার টাইপ অবস্থানে পড়ে যাবেন, শেষ সম্বলটাই বিক্রি করতে হবে। সেই অবস্থানে কেন আমরা যাব? যদি আমাদের পথ খোলা থাকে, যদি আমাদের উপায় থাকে। উপায় আছে বলে মনে হচ্ছে না? একটু আছে বলে মনে হচ্ছে না? আরো উপায় বলি, আমরা যদি পর্যাপ্ত পরিমাণে দক্ষ জনবল বাংলাদেশে তৈরি করতে পারি, অনেক বিদেশি বড় বড় ফ্যাক্টরি বিদেশ থেকে বাংলাদেশে তারা ওদের ফ্যাক্টরি খুলবে কিনা বলেন? আজকে আইফোন আমেরিকান কোম্পানি বানায় কোন জায়গায়? চায়নাতে বানায়। কেন বানায়? কারণ চাইনিজ মেয়েরা, চাইনিজ ছেলেরা ওই কারিগরি প্রশিক্ষণটা ওদের স্কুলে নিছে। ওরা খালি সবাই অনার্স মাস্টার্স পড়তে যায় না। একটা কথা বলেন তো, এই যে ভাইগার ডিগ্রি কলেজ, এই যে মধুপুর ডিগ্রি কলেজ, এইখানে যারা এসএসসি খারাপ রেজাল্ট করার পরেও অনার্স মাস্টার্স পড়তে থাকে, দেখছেন কোনদিন যে এরা জজ ব্যারিস্টার হয়েছে? দেখছেন? তাহলে আমরা একটা মিথ্যা স্বপ্ন কেন দেখাই? দেখে আমরা শিক্ষিত বেকার শ্রেণী তৈরি করতেছি। এই শিক্ষিত বেকার শ্রেণীর মিথ্যা আশ্বাস থেকে বের হইতে হবে। মূল কথা হলো আপনার সন্তানকে টাকা রোজগারের ব্যবস্থা করতে হবে, সোজা কথা। এইটার জন্য অনার্স মাস্টার্স পাস করাবেন, সময় নষ্ট করবেন 7 বছর। 7 বছর না? এসএসসির পরে এইচএসসি 2 বছর, অনার্স 4 বছর, মাস্টার্স 1 বছর। 7 বছর নষ্ট করলেন। 7 বছর পরে চাকরি নাই। এরপরে খোঁজেন এমপি সাহেবকেরা সুপারিশ দেন, আত্মীয়কেরা আছে বড় সুপারিশ দেন, পরিস্থিতি কেরা আছে হাতে পায়ে ধরেন সুপারিশ দেন। এই সুপারিশ কিন্তু অনেকে পয়সা চাই, ঠিক কিনা? আবার ওই 10 লাখের জিনিস 5 লাখে বেচতে হয়। সুপারিশকারীরা সবাই কোথায় তো লড়ে না। এরপরে যে চাকরিটা দেয়, সুপারিশের চাকরি কোনদিন সম্মানজনক বেতনের চাকরি হয় না। খোঁজ নেন, এই সুপারিশ যেন না করতে হয়। আপনার সন্তানকে যেন বাড়িতে খুঁজে খুঁজে কোম্পানিগুলা বের করে নিয়ে চাকরি দেয়। তার একমাত্র পথ সত্যিকারের কারিগরি ভাবে দক্ষ জনবল গড়ে তোলা। এইটা যে প্রয়োজন, এইটা কি বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? কে কে মনে করেন আমাদের ওই ধরনের দক্ষতা গড়ে তোলা দরকার? একটু হাতটা উঠাবেন দয়া করে। ধন্যবাদ। তাইলে এখন বলি, লিখে থাকেন নসিবে, তাহলে এমপি হলে আমার জন্য করা সহজ হবে। কিন্তু এমপি যদি নাও হই, যদি আল্লাহ কপালে না লেগে থাকে, হবো না? হবে না তো। তারপরেও কি ভালো কাজ করা থেকে বিরত থাকা যাবে? বিরত থাকা যাবে? এরপরেও আমি বারবার সব জায়গায় বলি, এমপি হই বা না হই,
এমপি হই বা না হই, এই কারিগরি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে না, ঠিক কিনা? এবং ওইটা করার জন্য যা যা করা লাগে তাই তাই আমি করতে চাই, এবং সেই কাজে আমি তো একা গেলে পারবো না। পারবো? কারণ বড় বড় নেতা যখন মধুপুরে আসবেন, তারেক রহমান সাহেব যখন মধুপুরে বা ধনবাড়িতে আসবেন, আমি একা গিয়ে যদি বলি 10টা টেকনিক্যাল কলেজ দেন, মধুপুরে 5টা, ধনবাড়িতে 5টা, কেন 5টা বলি? যাতে আমাদের সন্তান সকালে বাড়িতে ভাত খেয়ে সাইকেল চালিয়ে সেখানে যায়, সারাদিন ওখানে কারিগরি প্রশিক্ষণটা নেয়, সন্ধ্যার সময় বাড়িতে এসে আবার বাড়ির ভাতটা খায়। তাহলে শুধুমাত্র আমরা পারবো, ঠিক কিনা? আমরা গরিব মানুষ, আমরা তো হোস্টেলে রাখতে পারবো না। পারবো? তাহলে এই যে এই রকম যে 5টা 10টা না হয়, তাহলে তো আমরা এটা পারবো না। পারবো? এই জন্যই বলি 5টা 10টা লাগবে। আর এই 10টা আমি যত বড় নেতাই হই, আমি একা গিয়ে বললে উনি বলবে যে তোমার পিছনে তো মানুষ নাই, মানুষের দাবি হইতে হবে না এটা। এই জন্যই আমি সকলকে সব জায়গায় সচেতন করি এবং সকলকে সব জায়গায় একটা প্রতিজ্ঞা আমি নেই, এইটা আপনার নিজের জন্য করতে হবে, আপনার সন্তানের জন্য করতে হবে। আপনার যদি সন্তান নাও থাকে, আপনার প্রতিবেশীর একটা সন্তানের জন্য করতে হবে। কারণ প্রতিবেশীর অবস্থা ভালো হইলেও আপনারও অবস্থা ভালো হবে, ঠিক কিনা? তাহলে সেই লক্ষ্যে যদি কোনোদিন ওনারা মধুপুরে আসেন, অবশ্যই আসবেন, আমরাই নিয়ে আসবো, ঠিক কিনা? ওই দিন হাজারে হাজারে মধুপুরবাসী, ধনবাড়িবাসী, আমি মাইকিং করব, আমি ব্যানার পোস্টার বানাই দেব যে আমাদের দাবি একটাই, 10টা কারিগরি কলেজ চাই, ঠিক কিনা? এই জিনিসটা দাবিটা নিয়ে কষ্ট করে তো আপনাদের হয়তো রোদ থাকবে, হয়তো বৃষ্টি থাকবে, হয়তো শীত থাকবে, কবে আসবে না আমি তো জানি না, ঠিক না? যখন ডাক দেওয়া হবে এই কাজে আপনারা সবাই যাবেন কিনা? হাত উঠান, কে কে যাবেন? এইভাবে ধন্যবাদ। এই একটা দাবি আমি আপনাদের, জমি দখল করা লাগবে, লাঠি নিয়ে আসেন। আমরা যাব নিরস্ত্র, আমরা যাব আমাদের একটা সত্যিকারের ন্যায্য দাবি নিয়ে। বহুত রাস্তাঘাট করছেন, অনেক কিছু করছেন, রাস্তাঘাট পাকা, বিল্ডিং আছে সুন্দর সুন্দর, বিশাল বিশাল পদ্মা ব্রিজ আছে, ঢাকা শহরে মেট্রো রেল হয়েছে। আমার পকেটে তো পয়সা নাই, আমার কি লাভ? আমার কি লাভ? আমার দরকার, আমার কি দরকার? আমার দরকার আমার সন্তানের ভবিষ্যৎটা পাকা হোক, ভবিষ্যৎটা পাকা হোক আগে। আমার একটা বিপদে আমার সব থেকে আপন আমার সন্তান, সে যেন আমার পাশে অসহায়ের মতো না দাঁড়ায়, সে যেন আমার পাশে সহায়ের মতো দাঁড়াইতে পারে, সেইটার জন্য তার আয় রোজগারের ব্যবস্থা থাকতে হবে, ঠিক কিনা? নাকি সে 5,000 টাকা মাসে ইনকাম করে, 10,000 টাকা মাসে ইনকাম করে, বউ বাচ্চায় বলতে পারে না, কিভাবে সে আপনার সেবা করবে? আমাদের সন্তানরা তো খারাপ না, কিন্তু তারা অপারগ, তাদেরকে আমরা নেতারাই অপারগের অবস্থায় ফেলে দিচ্ছি। সেইখান থেকে আমাদের ঘুরে দাঁড়াইতে হবে। সেই জন্যেই আমার রাজনীতিতে আসা, সেই জন্যেই এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে কষ্ট দিলাম, এই বক্তব্যটা, এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য। যদি বুঝে থাকেন তাহলে আমার আপনার সকলের কষ্টটা সার্থক অবশ্যই হবে, ঠিক কিনা? 10টা চাওয়ার পরে প্রথম বছরে একটাও যদি পাই, একটু লাগাইতে পারলাম, ঠিক কিনা? সেই জিনিসটা আমরা ধনবাড়ি মধুপুরে করেই ছাড়বো ইনশাল্লাহ। সবাই আছেন তো সাথে? এই কাজটা আমরা চালাই যাব। এই জন্য যারা বলেন যে উনি কেন রাজনীতিতে আসছেন, আমি এই জন্যই রাজনীতিতে আসছি। বেয়াদবি নেবেন না। আপনারা যদি এই কাজ করতে চান আমাদের সাথে,
বা আপনি যদি করতে চান আমাকে সাথে নিয়ে, তাতেও আমি রাজি আছি। কারণ এই কাজগুলা সবার আগে করা দরকার। কে এমপি হইলো কে না হইলো এইটা মুখ্য বিষয় না, বাট কাজটা আমাদের এটা করতে চাই। সবাইকেই আমরা সাথে চাই, ভালো কাজে কেউ আসলে বাধা দেয় না, দেয়? এই যে আমি এতগুলা ঘর করে দিলাম, এতগুলা রোগীর চিকিৎসা করলাম, এতগুলো রোগীর চিকিৎসা করলাম, যতই তাদের বদনাম আমরা করি, সত্যটা তো স্বীকার করতে হবে, তারা কেউ অদ্যাবধি আমার একটা ভালো কাজে কোনো বাধার সৃষ্টি করে নাই। তাদেরকে এই জন্য আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে আমি আহ্বান জানাই, চলেন আমরা ভেদাভেদ ভুলে যে কাজটা করলে গরিব মানুষের অবস্থাটা একটু পরিবর্তন হবে, চলেন সেই কাজটা আমরা করি। ঠিক আছে না? সেই লক্ষ্যে আমরা কাজ করি। আর আরেকটা কথা বলবো, এরা আমাকে বলে চিটা জানলা কি ধনবাড়ি মধুপুরের মাটি কি খারাপ? খারাপ? তাহলে আমরা কেন বারবার এই 91 সাল থেকে ধানের শীষে ফলন পাচ্ছি না? আমরা বারবার পাচ্ছি কি চিটা ধান। ভোটের দিন সন্ধ্যায় যখন ফল গণনা করে আমরা দেখি আমাদের ফলাফল হইল চিটা ধান। আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা ধনবাড়ি মধুপুরের মাটি এইবার আর বর্গা দিব না। আমরা নিজেরাই নিজেদের ধানকে চাষ করব এবং সুযোগ পেলে আমরা যদি তারেক রহমান সাহেব যদি দয়া করে আমাদেরকে সুযোগ দেন, ধনবাড়ি মধুপুরে আমরা ধানের বাম্পার ফলন করে দেব ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমাদের মায়েদের স্বাস্থ্যের ব্যাপারে, মেয়েদের স্বাস্থ্যের ব্যাপারে একটু সবাই একটু খেয়াল করবেন। এই যে আমাদের জিভে খারাপ পায়, কথাটা একটু শুনতে খারাপ লাগবে এখন, এরপরে বলবো মা বোনরা বেয়াদবি নিয়েন না, বলি তারপরেও আমরা কিন্তু আশা করি যে আমাদের সন্তানরা কেন জিভে ফাইভ পায় না, কেন 4-5 জন শুধু হাত উঠাইলো, বাকিরা কেন পাচ্ছে না, এই কেন উত্তরটা কিন্তু আমরা খুঁজি না। শহরের বাচ্চাদের সাথে আমরা কোথায় হেরে যাচ্ছি? আমরা হেরে যাচ্ছি মায়ের পেটে থাকা অবস্থায়। বিশ্বাস হয়? মায়ের পেটে থাকা অবস্থায় আমরা হেরে যাচ্ছি। মায়ের পেটে থাকা অবস্থায় সিদ্ধান্ত হয়ে যাচ্ছে যে আমরা জিভে ফাইভ পাবো না। কিভাবে বলবেন? কিভাবে? কেন? মানুষের যে ব্রেন, এই ব্রেনটা তৈরি হয় কেবলমাত্র মায়ের পেটে থাকা অবস্থায়। আপনি যখন বের হন, যতই দুধ ভাত খান যাই খান, বের হওয়ার পরে ওইটাতে আপনার হাত পা লম্বা হবে, হাড্ডি বাড়বে, আপনার মাসল বাড়বে, মাংস বাড়বে, চুল রোগ দাড়ি বাড়বে, ব্রেন আর বাড়বে না। ওই যে মায়ের পেটে থাকা অবস্থায় যেটুকু হয়েছিল ওইটুকুই। তা আমি এটা বিশেষ করে আমার ভাইদেরকে অনুরোধ করি, আপনি যখন একটা গাভী পালেন, গাভীর পেটেও যখন বাচ্চা আসে তার এক্সট্রা কেয়ার নেন না, তার যত্ন নেন না বেশি করে? নেন কিনা বলেন? তার ওই দুর্বা গাছটা দূর থেকে কেটে এনে খাওয়ান, খান কিনা? তাকে ওই নালিটা খাওয়ান, খোল খাওয়ান, আর কি খাওয়ায়? ভুসি খাওয়ান, 2-3 বার গোসল করান, মানে মশাই টানা দেন যাতে মশাই না খায়। সকল ধরনের যত্ন নেন, কেন? যাতে বাছুরটা পুষ্ট হয়। এইটা করতেছেন, অথচ আপনার নিজের সন্তান আপনার ওয়াইফের পেটে অথবা আপনার বোনের পেটে, আপনার ভবিষ্যৎ আরেকজন বংশধর আরেকজন আসতেছে, আপনার ভাতিজা ভাগিনা যাই হোক, তার জন্য কেন খেয়ালটা থাকে না? তাহলে অ্যাটলিস্ট ওই সময়ে যখন মা বোনরা পথই থাকেন, ওই সময় তো অ্যাটলিস্ট ওনাদেরকে, ও যদি 1 গ্লাস দুধও থাকে, নিজে না খেয়ে
এইটা ওই মা বোনকে খাওয়ানোটা উচিত না? কেন খাওয়ানো উচিত? আপনার আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে জিপিএ 5 পায়, ঠিক কিনা? আপনার আমার বাচ্চাটা যেন পরিপুষ্ট হয়। ওই যে ব্রেনটা বললাম, তাহলে মুরগির রানটা যেদিন রান্না হবে, মুরগিটা যেদিন জবাই হবে, যদি কোনো পথে মা বোন থাকে, নিজের পেটেটা ওনারা দিয়ে দেয় সবসময়, আর আমরা চোখ বন্ধ করে খেয়ে উঠি, ঠিক না? ওনারা পরে থোড় টুমলে খায় ওঠে। এটা দেখে আসছে আমরা, ঠিক না? কিন্তু অ্যাটলিস্ট ওই সময়টাতে আমরা কি পারি না ওই মাছের মাথাটা বা ওই মুরগির রানটা নিজে না খেয়ে আমার পেটে দিয়েও যদি দেয়, আমরা কি তার পেটে উঠায় দিতে পারি? এটা দেওয়া কি উচিত? দিলে কি ভালো হবে? কে 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 এটা দিতে রাজি আছেন? একটু হাত উঠান। আপনারা সাক্ষী, কিন্তু আপনারাও সাক্ষী, কিন্তু সবাই দিচ্ছি তো। তাহলে এইটা যে বললাম যে গাভী যত্ন নিতে পারি বাছুরের জন্য, অথচ আমাদের পরবর্তী প্রজন্ম একটু বেশি ব্রেন নিয়ে জন্মাক, একটু বেশি মাথার ঘিলুটা তৈরি হোক, এইটা কেন আমরা করি না? আমরা আসলে খেয়াল করি না, আমরা আসলে বুঝি না। আর আমাদের মা বোনরা আজীবন ত্যাগ স্বীকার করে যায়, ওনারা আজীবন ওই লেজটাই খায়, অথবা সবজিটা দিয়ে খেয়ে উঠে বলে আলহামদুলিল্লাহ ভালোই আছে, ঠিক না? এরপরেও ওই যে একদিন লবণটা বেশি হইলে মাথাটা ঠিক রাখে না। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, মাথাটা যেন একটু আমাদের ঠান্ডা থাকে, মনুষ্যত্বটা দিয়ে পরিবারের মধ্যে ভালোবাসাটা বাড়ানো উচিত আমাদের। কোনোদিন একটা কাজ করবেন না, সন্তানের সামনে নিজের স্ত্রীকে কোনো দিন ছোট করবেন না, এটা আমার অনুরোধ। কোনোদিন করবেন না, সমস্যা হইতেই পারে। একটা দীর্ঘ সময় সংসার করবেন, আমি আশা করি না যে কোনোদিন কোনো সমস্যা হবে না। এটা আমারও হয়, হয়েছে, আপনারও হয়, হবে, কিন্তু এইটা সন্তানের সামনে না। ভুল বললাম? মুরব্বীরা ভুল বললাম? সন্তানের সামনে না, এইটুকু বললাম। আর ওই যে মনে যেন থাকে, যেটা কথা দিচ্ছেন, আমি এটা চেক করতে পারবো না, এইটা আপনার নিজের দায়িত্ব। ওই যে জিপিএ 5, তখন আর এত কারিগরি না করলে চলবে, তখনও কারিগরি লাগবে। আর তখন অনেকেই আমাদের গ্রাম থেকে দেখবেন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর্মি অফিসার হবে, বিসিএস হবে, হবে না? ব্রেনটা তো ভালো হবে, অটোমেটিক্যালি শহরের বাচ্চাদের সাথে প্রতিযোগিতায় টিকা থাকবে তখন। এই যে বলে গেলাম না আজকে, এই যে আপনারা ইন্টারনেটে চেক করে দেখেন যে মানুষের ব্রেনটা কোন সময় গ্রো করে, পরে আর হয় না, তখনই হয়। সেই সময়ে সেইভাবে কাজ করি, সেটা তো তখন ওই বাচ্চাগুলো জন্ম নিতে এসএসসি পাস করতে বহুদিন বাকি, ঠিক না? এখন দরকার ওইটাই যেটা বললাম, কারিগরি শিক্ষা। তাহলে এই কাজগুলা যাতে আমি সহজে করতে পারি, নাহলে তো কঠিনে করলে আপনাদের লাগবে, আর সহজে যাতে করতে পারি, এই জন্যই দেখেন ওনারা বলে সকাল বিকাল বলে ওনাদের পাঞ্জাবের পকেটে নমিনেশন, বলে না? বলে না? মাঝে মাঝে বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মানে আকার ইঙ্গিতে বলে নমিনেশন পেয়ে গেছে তারা। আমিও বারবার পাঞ্জাবের পকেটে হাত দিই, আমি খুঁজি যে এরা এতবার পাইলো, আল্লাহকে আমার একবার দিল না। আমি পাঞ্জাবের পকেটে নমিনেশন খুঁজা পাই না। কেন পাই না জানেন? কেন আমার নমিনেশন আমি মনে করি আমি সব থেকে সুরক্ষিত জায়গায় রাখছি। আমার নমিনেশন আমি রেখে গেলাম এখানে, এই যে মা বোনরা আছেন তাদের শাড়ির আঁচলে আমার নমিনেশন রেখে গেলাম, এই যে ভাইয়েরা বসে আছে সামনে তাদের লুঙ্গির গোচায়। আমার পাঞ্জাবি পকেটে খুঁজে তো লাভ নাই, আমি পাবো না এটা। আমি যদি সঠিক পথে চলি, সঠিক কথাটা বলি এবং সঠিক কাজটা করি, এবং সেইটা যদি আপনাদের বিশ্বাস হয়, আমি নিশ্চিত ঠিকই ভোটের দিন আপনারা এই নমিনেশনটা বের করবেন না, খালি সাথে ভোটটাও বের করবেন, ঠিক কিনা? আমি সেই অপেক্ষায় রইলাম। আমি আপনাদের পরীক্ষাগারে পরীক্ষার সামনে দাঁড়ায় রইলাম।
আপনারা দেখেন, শোনেন, বোঝেন। যদি দেখেন যে হ্যাঁ এই লোক আসলে আমাদের অবস্থানের একটু হইলেও ভালো হবে, আমার সন্তানরা আমার মতো শুধুই খেতে কাজ করবে না, আমার সন্তানরা আমার মতো শুধুই রান্না করবে না, আমার সন্তানরা আমার মতো শুধুই অটো রিক্সা চালাবে না, শুধুই রিক্সা চালাবে না, শুধুই দোকানদারি করবে না, একটু ভালো পজিশনে যেতে পারবে, সেই ব্যবস্থাটা এই লোকটা মনে হয় করার চেষ্টা করতেছে। এই বিশ্বাসটা যদি আসে তাহলে অবশ্যই আমি আপনাদের সমর্থন এবং দোয়া চাই। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ অমর হোক, বেগম জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আর এখানে বোধহয় একটা কবরস্থান আছে, কোথায় এটা? আসলে আমার উপর তো অনেক চাহিদা, আমি চাইলেই মানে আগের মতো পারি না, বললাম না 90 ভাগ চাই, 100 ভাগ চাহিদার 10 ভাগ পূরণ করি, 90 ভাগ ক্ষমা চেয়ে নেই। এইখানেও ক্ষমা চেয়ে নেব, বাট আমি এখানে একটা সম্মানজনক অ্যামাউন্ট আমি এটা দিব। কালকে যদি আপনারা এখান থেকে কেউ যান বাড়িতে, আমি ইনশাল্লাহ কালকেই দিয়ে দেবো, দেরি করবো না, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।